আসসালামু আলাইকুম। বৃত্তের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। আজকের ক্লাসটা তাহলে খুবই মজা পাবেন। এটা হচ্ছে পুরোটাই বেসিক নির্ভর ক্লাস এবং আমরা একটু অ্যাডভান্স লেভেলের জিনিস আজকে শিখবো। যে কোশ্চেন যদি অনেক কঠিন হয় তাহলে জানি আমরা বৃত্তের কোশ্চেন অ্যান্সার করতে পারি। এখন যে টাইপটা আমি পড়াবো এটা হচ্ছে খুব অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হলে এখান থেকে কোশ্চেন হবে। এটা আমরা একটু সহজ করে শিখি। আচ্ছা, আমরা টাইপ 6 এর আলোচনাটা বলছি, দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করতে পারে, বহিস্থভাবে স্পর্শ করতে পারে। আমি একটু ফিগার আইকেই দেখিয়ে দিচ্ছি, কিন্তু ফিগার আইকে দিলে আবার আপনার মধ্যে অনেক ঝামেলা হয় যে ফিগার বিষয়টা বোঝেন না। তারপর আমি একটু বিষয়টা বুঝিয়ে দিই। আচ্ছা, বলা হয়েছে কি দুইটা বৃত্ত পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করলে অথবা বহিস্থভাবে স্পর্শ করলে, মনে করেন এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এই যে দুইটা বৃত্ত, এই দুইটা বৃত্ত কি পরস্পর কি অন্তস্থভাবে স্পর্শ করছে? দুইটা বৃত্ত কি পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করছে। আর এই জায়গার দুইটা বৃত্ত পরস্পর বহিস্থভাবে স্পর্শ করছে। বহিস্থ মানে কি বাইরে স্পর্শ করছে, আর অন্তস্থ মানে কি ভিতরে স্পর্শ করছে। তাহলে দুইটা বৃত্ত পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করতে পারে আর পরস্পর বহিস্থভাবে স্পর্শ করতে পারে। দুইটা বৃত্ত যদি পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করে, আমার প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1 আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2। আমার প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1 আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2। তাহলে দুইটা বৃত্ত পরস্পর যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে R1 - R2, মানে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল, ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল। আর বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে R1 + R2, মানে ব্যাসার্ধদ্বয়ের যোগফল। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? দুইটা বৃত্ত পরস্পরকে হয় অন্তস্থভাবে স্পর্শ করতে পারে, বহিস্থভাবে স্পর্শ করতে পারে। এই হলো অন্তস্থভাবে স্পর্শ, এই হলো বহিস্থভাবে স্পর্শ। তাহলে আমার যেহেতু বৃত্ত দুইটা, তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2। যখন অন্তস্থভাবে স্পর্শ করবে তখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R1 - R2। আর যখন বহিস্থভাবে স্পর্শ করবে তখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R1 + R2। R1 - R2 মানে কি ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। তার মানে পরীক্ষায় আপনাকে এরকম কোশ্চেন দিতে হয়, দুইটা বৃত্ত পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কেমন? তখন কি ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। আর দুইটা বৃত্ত যদি পরস্পর বহিস্থভাবে স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কেমন? ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। তাহলে আমরা শিখলাম কি অন্তস্থভাবে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। বহিস্থভাবে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। সবাইকে আমার কথা বুঝছেন? যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন বি ডান, বেসিক ডান। এগুলো হচ্ছে খুব অ্যাডভান্স লেভেলের আলোচনা এবং আমরা খুব সহজ করে শিখবো। সবাই একটু ফিডব্যাক দেন বি ডান হয়েছে কিনা। আচ্ছা, বিডান হলে এবার আসেন এই টাইপের কোশ্চেন আসলে কিভাবে কোশ্চেন আসতে পারে। সবাই শিটে যান। টাইপ 6 এর এক্সাম্পল নাম্বার 1। টাইপ 6 এর এক্সাম্পল নাম্বার 1। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 1 কি বলছে একটু দেখি। একে বলছে দুইটা বৃত্ত পরস্পর বহিস্থভাবে স্পর্শ করে। কেমন স্পর্শ করে? বহিস্থভাবে।
আচ্ছা, খুব ভালো কথা। বহিঃস্থ স্পর্শ করে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 13। একটা বৃত্তের ব্যাসার্ধ, একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত? অপর বৃত্তের ব্যাসার্ধ কত? সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করি। কোশ্চেন বলছে কি দুইটা বৃত্ত পরস্পরভাবে স্পর্শ করছে। আচ্ছা, আমরা শিখলাম কি দুইটা বৃত্ত যদি পরস্পরভাবে স্পর্শ করে তাহলে সূত্র হচ্ছে কি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান সমান কি r1 প্লাস r2। এই শিখছি না? আমরা শিখছি কি দুইটা বৃত্ত যদি পরস্পর বহিঃস্থভাবে স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি r1 প্লাস r2, মানে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। এখন আপনারা বলছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 13, একটা ব্যাসার্ধ দেওয়া আছে 8, তাহলে r1 এর মান দেওয়া আছে কত? 8। চাইছে অপর ব্যাসার্ধ মানে r2 কত? তাহলে 8 প্লাস r2, তাহলে বা r2 ইকুয়াল টু কত? 13 মাইনাস 8, দ্যাট মিন্স হচ্ছে 5। সবাইকে আমার কথা বুঝছে? তাহলে অঙ্ক নাম্বার 1 যদি আসে তাহলে যদি বহিঃস্থভাবে বলে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান কি ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, তার মানে r1 প্লাস r2। আর যদি কোনো কারণে বলা হয় অন্তস্থভাবে স্পর্শ করছে, মানে আপনাকে দেখতে হবে কেমন স্পর্শ করছে, অন্তস্থভাবে না বহিঃস্থভাবে। যদি অন্তস্থভাবে বলে তাহলে r1 মাইনাস r2, আর যদি বহিঃস্থভাবে বলে তাহলে r1 প্লাস r2। এখন আপনারে মধ্যবর্তী দূরত্ব দিছে 13, একটা বৃত্তের ব্যাসার্ধ r1 দিছে 8, অপর বৃত্তের ব্যাসার্ধ r2 চাইছে, ভ্যালু বসাই দিলে গল্প শেষ। সবাই যদি বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল 1 ডান। একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 1টা কি সবাই বুঝছেন নাকি? এগুলো খুব মজার জিনিস বুঝতে পারলে। এই জিনিসটা মানে সবাই বাদ দিচ্ছেন বা ম্যাক্সিমাম গাইড বই এগুলো নাই। আচ্ছা, এক্সাম্পল 1 এর ফিডব্যাক দিতে থাকেন, ততক্ষণ আমি এক্সাম্পল 2টা দেখাচ্ছি। এক্সাম্পল 2। আচ্ছা, এক্সাম্পল 2তে কি বলছে? এক্সাম্পল 2তে বলছে কি দেখেন, দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার। খুব ভালো কথা। এবার বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ দেয়া আছে। বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ কি কি দেয়া আছে? একটা দেয়া আছে 7 সেন্টিমিটার, আর একটা দেয়া আছে 5 সেন্টিমিটার। দিয়ে বসে বৃত্তদ্বয় পরস্পরকে কিভাবে স্পর্শ করে। সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন। আপনারা আগের অঙ্কে বলছিল কি হয় অন্তস্থভাবে স্পর্শ করছে অথবা বহিস্থভাবে স্পর্শ করছে। এইবার আপনারা বলছি কি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে আমার 2, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে আমার 2, আর দুইটা ব্যাসার্ধ দেয়া আছে, r1 দেয়া আছে 7, r2 দেয়া আছে 5। আচ্ছা, দিয়া বলছে এই বৃত্ত দুটো পরস্পরকে কিভাবে স্পর্শ করে। আপনি একটু আগে শিখছেন কি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা সমান সমান যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে r1 মাইনাস r2, বহিস্থভাবে স্পর্শ করলে r1 প্লাস r2। তাহলে আমার এই জায়গায় কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2, আর ব্যাসার্ধ একটা দেওয়া আছে 7 আর একটা দেওয়া আছে 5। তাহলে আমি যদি r1 প্লাস r2 করি তাহলে আসে 12, আর r1 মাইনাস r2 করলে আসে কত? 2। তাহলে আপনার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান আমি কোন ফর্মুলাতে গেলে আমি হচ্ছে 2 পাচ্ছি? r1 মাইনাস r2। বিষয়টা একটু বুঝেন। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2। আমরা শিখছি কি অন্তস্থভাবে স্পর্শ করলে সূত্র হচ্ছে r1 মাইনাস r2, বহিস্থভাবে স্পর্শ করলে r1 প্লাস r2। তাহলে আমার 2 যেহেতু কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে ব্যাসার্ধ দুইটার যোগফল বা বিয়োগফল যার ক্ষেত্রে 2 হবে সেটাই আমার অ্যান্সার। তাহলে আমি ব্যাসার্ধ দুটো যদি বিয়োগ করি তাইলেই কি আমি 2 পাচ্ছি। তাহলে ব্যাসার্ধ দুটো বিয়োগ করতে হবে কখন? যখন অন্তস্থভাবে স্পর্শ করবে। তাহলে বৃত্ত দুটো পরস্পরকে কিভাবে স্পর্শ করে? অন্তস্থভাবে। সবাইকে আমার কথা বুঝছেন?
যদি এখন প্রশ্ন দেয় বৃত্ত দুটো পরস্পরকে কিভাবে স্পর্শ করে, তাহলে অ্যান্সার হবে কি অন্তস্থভাবে। তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম, অন্তস্থভাবে স্পর্শ করলে কি হয়, বহিস্থভাবে স্পর্শ করলে কি হয়, প্রশ্ন কি কিভাবে আসতে পারে আমরা সেটাও কিন্তু শিখছি। যদি শিখে থাকি সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 2 ডান। আমরা আরেকটু জিনিস শিখবো এখান থেকে। এক্সাম্পল 2 ডান। আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে এই থিওরামটা দেখেন। এটা বুঝে গেল আমাদের হচ্ছে টাইপ 6 শেষ। আচ্ছা দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ করলে, আচ্ছা আমরা একটু আগে আলোচনা যখন করছিলাম দুইটা বৃত্ত পরস্পরকে কিভাবে ছেদ করতে পারে বা কিভাবে স্পর্শ করতে পারে, হয় অন্তস্থভাবে নাহলে বহিস্থভাবে। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। দুইটা বৃত্ত পরস্পরকে যদি অন্তস্থভাবে স্পর্শ করে, এই হলো অন্তস্থভাবে স্পর্শের গল্প। আর দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে হচ্ছে এই গল্প। আমরা একটু আগে শিখলাম কি, এই দুইটা বৃত্ত আমাকে যদি স্পর্শ কিংবা ছেদ করে তাহলে কি হয়, অন্তস্থভাবে করবে নাহলে বহিস্থভাবে করবে। আচ্ছা এটা যদি অন্তস্থভাবে করে, এই হলো একটা বৃত্তের কেন্দ্র, এই একটা বৃত্তের কেন্দ্র। এটা যদি বহিস্থভাবে করে, এই একটা বৃত্তের কেন্দ্র, এই একটা বৃত্তের কেন্দ্র। তাহলে এইগুলো একটু যোগ করে দেন, দিলাম। আচ্ছা তাহলে তাদের কেন্দ্রদ্বয়, এই হলো বৃত্তের একটা কেন্দ্র, এই হলো একটা বৃত্তের কেন্দ্র, এই হলো একটা বৃত্তের কেন্দ্র, এই হলো একটা বৃত্তের কেন্দ্র। তাদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দু, স্পর্শবিন্দু কোনটা, এই বৃত্তের ক্ষেত্রে স্পর্শবিন্দু হচ্ছে এটা, এই বৃত্তের ক্ষেত্রে স্পর্শবিন্দু হচ্ছে এটা। মানে কি, এই হলো আমার কেন্দ্র, এই হলো আমার কেন্দ্র, এটাও কেন্দ্র, এটাও কেন্দ্র, আর এটা হচ্ছে আমার স্পর্শবিন্দু, স্পর্শবিন্দু। আচ্ছা এটা আমার কেন্দ্র, এটা আমার কেন্দ্র, এটা হচ্ছে আমার স্পর্শবিন্দু। তাহলে এই যে কেন্দ্র দুইটা, তাদের কেন্দ্রদ্বয়, এই কেন্দ্র দুইটা মানে কি কেন্দ্রদ্বয়, এই কেন্দ্র দুইটার স্পর্শবিন্দু, কেন্দ্র দুইটার স্পর্শবিন্দু এটা কি একই সরলরেখায় অবস্থিত না, একই সরলরেখায় অবস্থিত না? বিষয়টা বুঝছেন? দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ কিংবা ছেদ করলে কি হয়, অন্তস্থভাবে স্পর্শ করবে নাহলে বহিস্থভাবে স্পর্শ করবে। তাহলে আমার যদি অন্তস্থভাবে স্পর্শ করে, এটা হচ্ছে অন্তস্থভাবে স্পর্শ, এটা হচ্ছে আমার বহিস্থভাবে স্পর্শ। যেভাবে স্পর্শ করুক না কেন আমি দেখতেছি কি আমার যে কেন্দ্র দুইটা, আমার যে কেন্দ্র দুইটা আর যে স্পর্শবিন্দু এটা হচ্ছে একই সরলরেখায় অবস্থিত। একই সরলরেখায় অবস্থিত যেই কথা, সমরেখও একই কথা। একই সরলরেখায় অবস্থিত যেই কথা, সমরেখও একই কথা। তাহলে একই সরলরেখা যদি হয়, তাহলে যদি কোণ বলে তাহলে কোণ কত, 180 ডিগ্রি। একই সরলরেখা যদি হয় তাহলে যদি পুরোটা আমার কোণ চাই, কোণ কত, 180 ডিগ্রি। মানে কি, এক্সাম্পল নাম্বার 3 এবং 4 সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এক্সাম্পল নাম্বার 3 এবং 4 সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে দুইটা বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে। আচ্ছা দুইটা বৃত্ত কিভাবে স্পর্শ করছে এটা বলে নাই, হয় অন্তস্থভাবে হইতে পারে, বহিস্থভাবে হইতে পারে। তাহলে কেন্দ্রদ্বয়তে স্পর্শ বিন্দুগামী সরলরেখা। আচ্ছা বলছে কি দেখেন, দুইটা বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তাহলে আপনি ধরেন অন্তস্থভাবে স্পর্শ করছে, করলো, অথবা বহিস্থভাবে স্পর্শ করে, যেটা ভাবেন কোনো সমস্যা নেই, করলো। স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয় হতে, এই হলো কেন্দ্র, এই হলো কেন্দ্র, এই হলো কেন্দ্র, এই হলো কেন্দ্র, কেন্দ্রদ্বয় হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা। এইটা কি স্পর্শ বিন্দুগামী, এইটা কি স্পর্শ বিন্দুগামী সরলরেখা হয়েছে না, এটা কি স্পর্শ বিন্দুগামী সরলরেখা হয়েছে না? সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ মানে এই কোণটা কত, আমরা জানি কি সরলরেখার ক্ষেত্রে যদি কোণ বলে, এই কোণ, কোণ কত, 180 ডিগ্রি। তাহলে এই জায়গায় যদি আমার কোণের বিষয়টা আসে তাহলে অ্যান্সার হবে কত, 180 ডিগ্রি। তাহলে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ কিংবা ছেদ করলে তাদের কেন্দ্রদ্বয় স্পর্শবিন্দু সমরে বা একই সরলরেখা অবস্থিত। আর যদি কোণ চায় তাহলে কোণ হবে কত, 180 ডিগ্রি। যদি বুঝে থাকেন তাহলে আপনি 4 নম্বর কোশ্চেনটাও পারবেন। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে একটু দেখি। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে,
এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত ও বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করছে। এ আর বি কেন্দ্র বিশিষ্ট, এ আর বি কেন্দ্র বিশিষ্ট দুইটা বৃত্ত ও বিন্দুতে, এই ও বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করছে, ও বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করছে। তাহলে কোণ এ ও বি ইকুয়াল টু হোয়াট? কোণ এ ও বির মান কত? 180 ডিগ্রি। সবাইকে আমার কথা বুঝছেন? বলছে কি এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত ও বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করছে। তাহলে এ আর বি দুইটা কেন্দ্র বিশিষ্ট বৃত্ত পরস্পর বহিস্থভাবে ও বিন্দুতে স্পর্শ করছে। তাহলে বহিস্থভাবে যদি স্পর্শ করে তাহলে এই ফিগারটা দাঁড়াইছে। আমরা তখন শিখছি কি কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দু কি সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত। আর যদি কোণ চায় তাহলে কোণ হবে কত? 180 ডিগ্রি। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 + 4 ডান। আর একটু কথা বলবো, তাইলে টাইপ 6 এর যে কোনো অ্যাবনর্মাল কোশ্চেন আপনি নর্মাল ওয়েতে সলভ করতে পারবেন। এটা কিন্তু আমাদের অন্যতম কঠিন একটা টপিকস, বৃত্তের খুবই কঠিন টপিক। আশা করি আমরা সবাই সহজ করে বুঝছি। সবাই একটু ফিডব্যাক দেন, 3-4 কি ডান হয়েছে নাকি? সবাই এটা একটা স্ক্রিনশট নেন, যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা, টার্গেট হচ্ছে এমসিকিউ সহজভাবে ক্লোজ করব। সুতরাং এটা আমরা এইভাবে সহজ করে মনে রাখি, এটা আমরা ফিগার টিকা রেখা ওই ঝামেলা যাচ্ছি না। খুব সোজা বাংলা, স্পর্শক সংখ্যা। দুইটা বৃত্ত পরস্পরকে কি ভাবে করতে পারে? হয় স্পর্শ করলে কি হয়? অন্তস্থভাবে স্পর্শ করবে, নাহলে বহিস্থভাবে স্পর্শ করবে। সবাই একটু বুঝেন, দুইটা বৃত্ত পরস্পরের সাথে কি খেলা খেলতে পারে? হয় তারা অন্তস্থভাবে স্পর্শ করবে, অথবা কি তারা বহিস্থভাবে স্পর্শ করবে, অথবা কি তারা স্পর্শ করবেই না। কি ঘটনা করতে পারে? দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে কি হয়? অন্তস্থভাবে স্পর্শ করবে, নাহলে বহিস্থভাবে স্পর্শ করবে, নাহলে কি স্পর্শই করবে না। তাহলে অন্তস্থভাবে স্পর্শ করতে পারে, বহিস্থভাবে স্পর্শ করতে পারে, অথবা স্পর্শ নাও করতে পারে। এগুলো তাহলে আপনি ছবি দিয়েও শিখতে পারেন স্পর্শক সংখ্যা। আমি ছবিটাও প্রয়োজনে দেখাই দেবো। আর আপনি যদি সহজ করে শিখতে চান তাহলে বিষয়টা দেখেন, 134 মনে রাখবেন কি? 134 কি মনে রাখছি? 134। আচ্ছা, তাহলে প্রথমে কি? অন্তস্থভাবে, দ্বিতীয়তে কি? বহিস্থভাবে, তৃতীয়তে কি? স্পর্শ না করলে। স্পর্শ না করলে 134 মনে রাখা মানে কি? দুইটা বৃত্ত পরস্পরকে যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে স্পর্শক সংখ্যা হচ্ছে 1টা। দুইটা বৃত্ত পরস্পরকে যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে স্পর্শক সংখ্যা হচ্ছে 3টা। আর দুইটা বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ না করে তাহলে স্পর্শক সংখ্যা হচ্ছে 4টা। তাহলে আমরা 134 যদি মনে রাখি, প্রথমে কি হয়? অন্তস্থ, তুমি আমার অন্তরে আছো, তারপর কি? তুমি আমার অন্তরের বাইরে আছো। মানে অন্তরে থাকা মানে কি? তোমার সাথে আমি প্রেম করতেছি। বাইরে চলে গেছে মানে কি? তোমার সাথে আমার ব্রেকআপ শুরু হয়ে গেছে। আর স্পর্শ না করা মানে কি? এখন আর আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ নাই। তাহলে প্রথমে তো আমরা হৃদয়ে ঢুকাই, মানে যারে ভালোবাসি সে তো প্রথমে হৃদয়ে আসে, তাই না? যখন ব্রেকআপ হওয়ার প্রক্রিয়া শুরু হয় তখন কি হৃদয় দিয়ে বের হওয়া শুরু করে। যখন একদম স্থায়ী ব্রেকআপ হয়ে যায় তখন কি আর যোগাযোগ নাই। তাহলে প্রথমে কি? অন্তস্থ,
তারপরে কি বহিস্থ, তারপর আর আমার মধ্যে কোনো কিছু নাই, তার মানে স্পর্শ না করলে। তাহলে আমরা যদি এভাবে মানে দেখি, এটা হচ্ছে অনেক বেশি ইজি। 134, তার মানে প্রথমে হচ্ছে অন্তঃস্থ স্পর্শ করলে স্পর্শক সংখ্যা 1টা, বহিস্থ স্পর্শ করলে স্পর্শক সংখ্যা 3টা, আর যদি স্পর্শ না করে তাহলে স্পর্শক সংখ্যা হচ্ছে 4টা। এটা যদি ছবি দিয়ে চিন্তা করেন তাহলে এই হলো একটা অন্তঃস্থ স্পর্শ করলে একটা স্পর্শক, বহিস্থভাবে যদি স্পর্শ করে তাহলে স্পর্শক হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, 3টা। আর যদি স্পর্শ না করে তাহলে এই একটা, এই একটা, এই একটা, একটা, 2টা, 3টা, 4টা। আমি এই ছবির ঝামেলাতে যাইতে চাচ্ছি না, কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমরা প্রথমে কি অন্তঃস্থ, তারপর কি বহিস্থ, তারপর হচ্ছে স্পর্শ না, মানে প্রথমে প্রেম হয়েছে, তারপর ব্রেকআপ হওয়া শুরু করছে, তারপর ব্রেকআপ হয়ে গেছে। তাহলে 134 এটা মনে রাখা যাচ্ছে মোর ইজি। নাহলে তো এটা ছবি দিয়ে আমি শিখাতে পারতাম, এগুলো তো ছবি দিয়ে আসছে রে ভাই। অন্তঃস্থ হয়ে গেলে একটা, বহিস্থ হয়ে গেলে 3টা। কথা বোঝেন নাই? সবাই যদি বুঝে থাকেন আশা করি টাইপ 6 এর কোশ্চেন যেভাবেই হোক কেউই আর ভুল করবেন না। এগুলো আমার জানা মতে কেউই মনে হয় অতীতে পারার কথা না, বা করলো না বুঝে মুখস্থ করছেন। এখন কি আর এটা কোনো কঠিন কিছু? সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 6টা কি সোজা না কঠিন? এটা হচ্ছে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট এক্সেপশনাল কোশ্চেন। যদি খুব কঠিন কোশ্চেন হয় তাহলে এই ধরনের কোশ্চেন হতে পারে। না রে ভাই, আজকে মুড অফ না, আমি খুব ক্লান্ত। আমি অনেক বাইরে ছিলাম, আসছি বাসায় কিছুক্ষণ আগে। আমি সারাদিন আজকে বাইরে ছিলাম, এই কারণে আপনাদের ক্লাসটা টাইপটা একটু চেঞ্জ করে দিতে হয়েছে। ভাবছিলাম ক্লাসটা বাদ দেবো, পরে চিন্তা করলাম যে যেহেতু অল্প পড়া বাকি, বাদ না দিয়ে বরং আমি আজকে ক্লাসটা শেষ করে আমার বুধবার দিন একটা গাইডলাইন ক্লাস নেওয়ার ইচ্ছা। কারণ আমাদের অনেক কিছু হয়ে গেছে, যা হয়ে গেছে এগুলো কিভাবে পড়বো, আবার অনেকে নতুন ভর্তি হয়েছেন। তার মানে ওভারঅল একটা গাইডলাইন দরকার, যেহেতু আমাদের প্রিলির একটা সম্ভাব্য ডেডলাইন দিছে, যেহেতু আমাদের একটা আপনার প্রিলির সম্ভাব্য ডেডলাইন দিছে, সুতরাং আমরা কিভাবে কি করব তার আলোকে একটা গাইডলাইন বুধবার দিন নেবো। সবাই একটু ফিডব্যাক দেন তো কি অবস্থা। আমি একটু পানি খেয়ে আসি ভাইয়া। আচ্ছা, এবার আসেন টাইপ 5। এগুলো ইম্পর্টেন্ট ন, সবই ইম্পর্টেন্ট ন। আর টাইপ 5 এর বিষয়টা আমি একটু বলি ভাই, একটু শীটটা সবাই হাতে নেন, একটু মার্ক করে নেন। টাইপ 5 এর বিষয়টা একটু দেখি। আচ্ছা, টাইপ 5 এ বেশ কয়েকটা অনুসিদ্ধান্ত আছে, এগুলোর প্রমাণ হচ্ছে রিটেনে আপনারা শিখবেন। সবগুলো যদি শিখার দরকার হবে না, এই যে কয়েকটা লাইন আছে, লাইনগুলো একটু সবাই মার্ক করে নেন। 1, 2, 3, 4, 4 নম্বর লাইনটা লেখেন। এগুলো আমরা সবাই জানি, বৃত্তের সমান সমান যায় কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যে পরস্পর সমান, বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, এগুলো সবগুলোর লাইন সবাইকে জানতে হবে, এগুলো মোটামুটি আপনারা সবাই জানেন। 4 নম্বর আর 5 নম্বরটা একটু আলাদাভাবে মার্ক করেন। বৃত্তের 2 বা ততোধিক জ্যা কিংবা ব্যাস পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দুটি কোথায় অবস্থিত, এটা প্রায় আসে। বৃত্তের 2 বা ততোধিক জ্যা বা ব্যাস, আমরা শিখছি কি জ্যা আর ব্যাস, জ্যা আর ব্যাস। এই ব্যাস যদি কেন্দ্র দিয়ে যায়, এই মানে জ্যাটা যদি কেন্দ্র দিয়ে যায়, জ্যাটা যদি কেন্দ্র দিয়ে যায় তখন আমরা তারা কি বলি, ব্যাস। এই ব্যাস বা জ্যা, এই ব্যাস বা জ্যা হচ্ছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাদের ছেদবিন্দুটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত। এটা একটু মনে রাখতে হবে, বৃত্তের
কেন্দ্রে অবস্থিত। তাহলে আমরা কি শিখলাম? বৃত্তের দুই বা ততোধিক জ্যা কিংবা ব্যাস পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দুটি কোথায় অবস্থিত? বৃত্তের কেন্দ্রে অবস্থিত। তাহলে বৃত্তের দুই বা ততোধিক জ্যা কিংবা ব্যাস, এটা মার্ক করেন, জ্যা কিংবা ব্যাস, জ্যাও বলতে পারে ব্যাসও বলতে পারে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দুটি কোথায় অবস্থিত হবে? বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে। মনে কি থাকবে? তাহলে আমরা শিখলাম কি বৃত্তের দুই বা ততোধিক জ্যা কিংবা ব্যাস পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দুটি কোথায় অবস্থিত? বৃত্তের কেন্দ্রে অবস্থিত। হয় বলবে কোথায় অবস্থিত, তাহলে বৃত্তের কেন্দ্রে অবস্থিত, অথবা বলবে কারা, জ্যা কিংবা ব্যাস। আরেকটা হচ্ছে বৃত্তের দুইটা জ্যার মধ্যে কেন্দ্রের নিকটতম জ্যাটি অপর জ্যা অপেক্ষা বৃহত্তম। তাহলে বৃত্তের দুইটা জ্যার মধ্যে কোন জ্যাটা বৃহত্তম? কেন্দ্রের নিকটতম জ্যাটি। এটাকে মনে থাকবে, কেন্দ্রের কাছে যে জ্যাটা সেটাই বড়। তাহলে বৃত্তের দুটি জ্যার মধ্যে কেন্দ্রের নিকটতম জ্যাটি বৃত্তের অপর জ্যা অপেক্ষা বৃহত্তম। এই জায়গায় যতগুলো আমি লাইন লিখছি প্রত্যেকটা লাইনই মনে রাখবেন। এর ভিতর 4 নম্বর আর 5 নম্বর এই দুটো অনেক বেশি ইম্পর্টেন্ট। মনে রেখে সবাই একটু এক্সাম্পল গুলো সলভ করবেন। যদি সলভ করে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন। টাইপ 5 ডান। এটা আমার পড়ানোর কিছু নেই, নিজের একটু পড়ে নেবেন। কথা কি বুঝাইতে পারছি? টাইপ 5 ডান। আচ্ছা, এবার একটু কথা আছে, টাইপ 5 এর একটু ফিডব্যাক দেন, তারপর আমি পরবর্তী কথায় যাচ্ছি। আচ্ছা, টাইপ 5 যদি ডান হয়, এবার একটু আমার কথা সবাই মনোযোগ সহকারে শোনেন। আমাদের বৃত্ত পড়ানো শেষ। তাহলে প্রথমে একটা কোশ্চেন করতে পারেন যে ভাইয়া শীটে তো একটা টাইপ বাকি আছে, টাইপ 7, এটা আমরা কি করব? আচ্ছা, আমরা এখন পর্যন্ত জ্যামিতির 4টা অধ্যায় পড়ছি। কি কি পড়ছি? পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ পড়ছি, ত্রিভুজ পড়ছি, চতুর্ভুজ পড়ছি, বৃত্ত পড়লাম। এই বৃত্তের এই একটা টাইপ বাদে বাকি সবই পড়বেন। এটা হচ্ছে সুপার এক্সেপশনাল, মানে অনেক বেশি কঠিন, এবং এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য পারা কঠিন। কথা কি বুঝছেন? আমি চাই না শুধু এই একটা টাইপ পরে বৃত্তটাকে আপনাদের কঠিন বানিয়ে দিতে। এখান থেকে যদি খুব এক্সেপশনাল কোশ্চেন হয়, খুব কঠিন কোশ্চেন হয়, তাহলে টাইপ 7 থেকে কোশ্চেন আসবে। যেহেতু আমার কাছে আপনারা পড়েন, ইনশাআল্লাহ আমার উপরে এই আস্থাটা এতদিনে সবাই তৈরি হয়ে যাওয়ার কথা। জিনিস যতই কঠিন হোক না কেন, রাহাত ভাই অবশ্যই বিষয়টা সোজা করেই পড়ায়। আমি টাইপ 7 সোজা করেই পড়াবো। কিন্তু এই টাইপ 7-এ বহুত কাহিনী আছে, মানে কাহিনীর কোনো শেষ নেই। যতই সোজা করে পড়াই, তারপরে এটার কাহিনীর কোনো শেষ নেই। আমার সাজেশন হচ্ছে, যেহেতু এখান থেকে অনেক কম কোশ্চেন আসে এবং এটা অনেক বেশি কঠিন, এটা আমাদের পেন্ডিং থাকবে। এইটা আমরা সিলেবাস শেষ হইলে, একদম ফুল সিলেবাস শেষ হলে পড়বো। কথা কি বুঝছেন? কারণ এখন আমি যদি পড়াই, অনেকেরই এইটার প্যাসে টাইপ 1 থেকে টাইপ 6, যে 6টা মূল টাইপ বৃত্তে, এখানে কিন্তু কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। কথা কি বুঝতে পারছেন? আমরা কোনো অবস্থাতে একটা টাইপের জন্য পুরো জ্যামিতিকে কনফিউশনে ফেলবো না। আবার এখান থেকে যেহেতু কোশ্চেন কম হয়, সুতরাং আমরা টাইপ 7 পড়বো কখন? একদম সিলেবাস শেষ হয়ে গেলে। কথা কি বুঝছেন? আমার তো অবশ্যই এটা ইনশাল্লাহ মনে থাকবে। তারপরে যদি কোনো কারণে আমি ভুলে যাই, ইনশাল্লাহ ভুলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি শিটে এটা লিখে রাখবো। যদি কোনো কারণে আমি ভুলে যাই, সিলেবাস শেষ হয়ে গেলে কেউ না কেউ তো অবশ্যই এটা মনে থাকবে যে ভাইয়া বৃত্তে টাইপ 7টা পড়ায় না, সেটা আমি টাইপ 7 পড়াই দেবো। কথা কি বুঝছেন? কারণ এইটা আমি যদি এখন পড়াই, এটা আমি সোজা করেই পড়াবো, কিন্তু এটাকে প্যাকনার কোনো শেষ নাই, বহুত কাহিনী আছে। ওই কাহিনীগুলো পড়াইতে গেলে অনেকের কাছে বৃত্তটা অনেক কঠিন লাগবে, বড় জ্যামিতিটা একটা কঠিন হবে, এবং সেটা অনেকে মনে রাখতে পারবেন না। আবার এখান থেকে যেহেতু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, আবার কাহিনী অনেক বেশি প্যাচ গ্যাস আছে, মানে অনেক টাইপের কনসেপ্ট এখানে শিখতে হবে। এই কারণে আমরা টাইপ 7টা পেন্ডিং রাখলাম। এটা ফুল সিলেবাস যখন পুরো ম্যাথ শেষ হবে তখন আমরা শেষ করবো। কথা কি বুঝছেন? তাহলে আমাদের সামারি হচ্ছে, আমাদের অলরেডি জ্যামিতি 4টা অধ্যায় শেষ, পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ শেষ, ত্রিভুজ শেষ, চতুর্ভুজ শেষ, বৃত্ত শেষ। আমি আপনাদের কালকে একটা পোস্ট দিয়ে দেবো, কবে হচ্ছে চতুর্ভুজ আর বৃত্তের পরীক্ষাটা হবে। আমাদের বুধবার দিন আমি একটা গাইডলাইন ক্লাস নেব। গাইডলাইন ক্লাসটা হচ্ছে নতুন যারা ভর্তি হয়েছেন তারা কিভাবে আগাবেন, যাদের ক্লাস মিস আছে তারা কিভাবে আগাবেন, যারা প্রথমে একদম ভর্তি হয়েছেন তারা কিভাবে পড়বেন, মানে ওভারঅল আগামী 45 পিলির আগ পর্যন্ত আমাদের ম্যাথমেটিক্সে কিভাবে আগাতে হবে সবকিছু গাইডলাইন দেওয়া হবে। এবং আপনাদের মধ্যে পরীক্ষার রুটিনটা দিয়েছিলাম, রুটিনটা একটু চেঞ্জ হবে, যেহেতু প্রিলির পরীক্ষার প্ল্যানটা একটু চেঞ্জ করছে, আমরা সেই আলোকে চেঞ্জ করবো। তার মানে আপনারা বুধবার দিন কোনো ক্লাস হবে না, বুধবার দিন যে গাইডলাইন ক্লাসটা হবে আমি 10টা অথবা 10:30টার সময় নেবো, আমি পরিচিতি জানিয়ে দেবো। সবাই গাইডলাইন ক্লাসটা করবেন, অবশ্যই লাইক করবেন। সেদিন আমরা সবকিছু বিস্তারিত আলোচনা
করবো এবং একটা আমি ধারণা দিয়ে দেবো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে। আল্লাহ যদি চায়, যদি ইনশাল্লাহ সুস্থ থাকি, আগামী শনিবার দিন থেকে আমরা পাটিগণিত পড়বো শতকরা দিয়া। আমি প্রথমে একটা কথা বলে দেই, শতকরার প্রথম ক্লাসটা সবাই লাইভ করবেন। শতকরার পার্ট 1 ক্লাস করা মানে আপনি লাভ ক্ষতি প্রায় শেষ, কারণ আমরা শতকরা লাভ ক্ষতি একই কনসেপ্ট দিয়ে করব, কোনো কিছু না লিখে করব। আপনারা তো অনেক কিছুই লেখেন, কি ক্রয় মূল্য এত এলে বিক্রয় মূল্য এত হাঙ্কি পাঙ্কি, আমরা একটা বাংলা শব্দ লিখবো না। যখন ক্লাস করবেন তখনই বুঝবেন। শতকরা লাভ ক্ষতি আমরা একই কনসেপ্ট দিয়ে করাবো, শতকরার কনসেপ্ট দিয়ে লাভ ক্ষতি পড়ানো হবে। কথা বলছেন, অনেকের ভিতরে পাটিগণিতের একটা ভয় আছে। ইনশাল্লাহ পাটিগণিতের 2 থেকে 3টা ক্লাস করেন, আপনার কাছে মনে হবে সবথেকে সোজাই পাটিগণিত। কথা কি বুঝছেন? তাহলে ফাইনাল একটা ফিডব্যাক দেন সবাই, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি। আর আমি একটু ভাই আরেকটা কথা বলি, একটু পড়ার বাইরের প্রসঙ্গ। যদি আমি এখন অনেক ঠান্ডা হয়ে গেছি, অনেক সহনশীল হয়ে গেছি, আমি একটু সেন্সিটিভ টাইপের লোক, এটা যারা আমার প্রথম থেকে চিনেন তারা সবাই জানেন আমি কেমন টাইপ। এটা হচ্ছে আমার স্টুডেন্ট মোটামুটি জানে। আর আমি হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্সও, চতুর্ভুজের ক্লাসটা দেওয়া হয়েছে ভাই, ক্যারেক্টারিস্টিক্সও আমি খুব বেশি চেঞ্জ করতেছি না। ভাই কোর্স কবে শেষ হবে? ভাইয়া কোর্স হচ্ছে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার যৌক্তিক টাইমের আগেই শেষ হবে। আমি প্রতিনিয়ত ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি। আমি পড়ানোর সময় কিন্তু প্রথমে পড়াবো শতকরা লাভ ক্ষতি, শতকরা লাভ ক্ষতি থেকে কোশ্চেন আসার চান্স বেশি। তারপর পড়াবো সরল ও যৌগিক মুনাফা। কথা বলছেন, প্রায়োরিটি বেসিসে পড়ানো হবে আপনাদের অল ম্যাথমেটিক্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার। জানুয়ারির মাঝামাঝি বা জানুয়ারির শেষের মধ্যে ইনশাল্লাহ, জানুয়ারির ভিতর আপনার ফুল ম্যাথমেটিক্সের ইম্পর্টেন্ট জিনিস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। কথা কি বুঝছেন? জ্যামিতিতে আমাদের শুধু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বাকি, পরিমিতি। কথা কি বুঝছেন? বীজগণিতে সব ইম্পর্টেন্ট পড়ানো শেষ। ওটা নিয়ে চিন্তা করেন, আমরা যৌক্তিক সময়ের ভিতরে সবকিছু দ্রুত এবং সুন্দর করে শেষ করব। আচ্ছা, যে বিষয়টা আমি বলতেছিলাম, আমি চেষ্টা করছি আমার ক্যারেক্টারিস্টিক্স কিছুটা চেঞ্জ করতে। যেমন সহনশীলতার মাত্রা আমি বাড়াইছি। অনেকেই এখন অনেক কিছু বললে আমি সেটা কাউন্টার দিই না, কিন্তু আজকে আমি একটা পোস্ট দিছিলাম যে আপনাদের আজকের ক্লাসটা রাত্রে 11:30 হবে। আপনাদের তো আমি অনেকগুলো ক্লাস নিছি, তাই না? আমি চেষ্টা করি রাত 10টার ক্লাস 10টায় নিতে। কোনো কারণে যদি একটু এদিক সেদিক হয়, সেলে তাইলেই শুধু আমি টাইমটা চেঞ্জ করি। তাও হচ্ছে আমি খুব রেয়ার না হলে চেঞ্জ করি। আপনাদের আমি 11:30 ক্লাস নিয়েছি এখন পর্যন্ত 2 দিন। একদিন নিয়েছিলাম আর্জেন্টিনার খেলা ছিল, আর আজকে আমি বাইরে ছিলাম। আজকে আমার ক্লাসটা বাদ দেওয়া লাগতো। আমি চিন্তা করলাম বাদ না দিয়ে, যেহেতু বুধবার দিন আমার একটা গাইডলাইন ক্লাস নিতে হবে, এটা ইমার্জেন্সি, এই কারণে আমি ক্লাসটা 11:30 লিখছি। একজন আমাকে একটা কমেন্টস করছে নিচে, যদি আমি তারপরে ফোন দিছিলাম যে ভাইয়া আমরা তো 10টায় ক্লাস হবে এটা দেখে ভর্তি হয়েছি। হ্যাঁ, 10টায় ক্লাস হওয়ার কথা, আমি তো 10টায় ক্লাস নিচ্ছি। এখন আমি আপনাদের প্রায় 55টা ক্লাস নিয়েছি। 55টার ভিতর মাত্র 2টা ক্লাস রাত্র 11:30 হয়েছে। টোটাল ক্লাস নিয়েছি 55টা, 2টা ক্লাস হয়েছে রাত্র 11:30। আরো মনে করেন 5 থেকে 7টা ক্লাস হয়তো বা রাত্র 10:30টায় নিয়েছি। মানে টোটাল 55টা ক্লাসের ভিতর আমি 6টা বা 7টা ক্লাস 10টায় নেই। বাকি 48টা ক্লাস আমি রাত 10টায় নিয়েছি। খুব কম ক্ষেত্রে আমার 10টার ক্লাস 10:02 বা 3 শুরু হয়, তাও যদি নেটওয়ার্কের প্রবলেম হয়, ঠিক করতে সমস্যা হয়। আমি তো আজকে অনলাইনে প্রায় 2 বছর পড়াই। আমার তো ট্র্যাক রেকর্ড সবাই জানে যে ভাইয়া কতটুকু টাইম মেনটেন করে, কতটুকু কি করে। আমার বাবা কবরে দাফন করছি যেদিন, তার একদিন পর আমার মারে হসপিটালে ভর্তি করে, যেদিন আমার মারে আমি হসপিটালে রিলিজ আনছি, আমি একদিন কান্দার জন্য সময় নেই পড়ানো শুরু করছি। আমার মা যখন সিসিউতে ছিল সেদিন রাতে আমি পড়াইছি। আমার মার যেদিন এনজিওগ্রাম হয়েছে আমি সেদিনও পড়াইছি। আমি সেই টিচার। এখন যদি এই ধরনের মন্তব্য কেউ করেন যে ভাইয়া আমরা তো রাত্র 10টা দেখে আপনার কাছে ভর্তি হইতে আসছি, একদিন চেঞ্জ হয়েছে দেখে মহাভারত শুদ্ধ হয়েছে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আপনাদের ভর্তি ফিটা আমি দিয়ে দেবো। আমি আপনাদের পড়াবো না, কারণ আমি তো মেশিন না ভাইয়া, আমি তো মানুষ। আমি কি যন্ত্র? আমারও 2-1 সমস্যা হবে। আমি যদি যন্ত্র হইতাম সবকিছু মেশিনের মতো হইতো, নিখুঁত। যেহেতু আমি মেশিন না, আমি মানুষ, সুতরাং আমারও কিছু ত্রুটি বিচ্ছুতি আছে। আমি তো একবারও জাস্টিফাই করতেছি না আমি 11:30টায় ক্লাস নিছি, এটা আমি খুব পুণ্যের কাজ করছি। আমি তো প্রথমেই বলছি আমি আজকে আসতে অনেক দেরি হয়েছে, এখানে আমি স্ট্যাটাসটা দিছিও কিন্তু 9:35। সুতরাং যারা আমার মানুষ মনে করেন তারা আমার কাছে পড়েন, যারা আমার যন্ত্র মনে করেন যে সবকিছু একদম টাইমের মতো হবে, 10টা মানে 10টা, সবকিছু একদম নিখুঁত ভাবে শেষ হবে, সবকিছু প্রপারলি হবে, তারা যেহেতু এই কোর্সে ভর্তি হয়ে গেছেন, যদি মনে করেন আর ভর্তি ক্যান্সেল করবেন না তাহলে তো ভালো, ভবিষ্যতে আমার কাছে পড়েন না। কারণ আমি কিছুদিন পর হচ্ছে ব্যাংক ম্যাথ পড়ানো শুরু করবো, আল্লাহ যদি চায়। সবকিছু ঠিকঠাক থাকলে আমি 45 পিলির পর ব্যাংক ম্যাথ পড়াবো, 45 পিলি শেষ হলে আমি 45-এর রিটেন পড়াবো, তারপর হায়ার ম্যাথের কোর্স পড়াবো। এইসব কোর্সে কেউ আর ভর্তি হয় না যারা আমার যন্ত্র মনে করেন। কথা কি বুঝছেন? কারণ আমি এই জিনিসগুলো নিতে পারি না, এটা আমার ব্যর্থতা। যে এই ধরনের কমেন্ট যদি কেউ করে, করছে একজন যে রাত্র 10টার সময় ভর্তি হওয়ার কথা, আপনি রাত্র 11:30 ক্লাস নিয়েছেন কেন? কমেন্টসটা একজন করছে, কিন্তু এই জিনিসগুলো আমার কাছে একটু সেন্সিটিভ মনে হয় যে এই জিনিস ধরনের কথা বলবে কেন। সুতরাং এই মানসিকতা যারা ধারণ করেন, যেহেতু এবার ভর্তি হয়েই গেছেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে ভবিষ্যতে আমার কোনো কোর্সের আপনারা ভর্তি হয়েন না, কারণ আমি মেশিন না, আমি মানুষ। কথা কি বুঝতে পারছেন? সুতরাং আমারও কিছু ত্রুটি থাকবে, বিচ্যুতি থাকবে,
ইয়ে হবে, কারণ আমি হচ্ছে সবকিছু প্রপারলি পারি না। আমার হচ্ছে কিছু ফ্যামিলি রেসপন্সিবিলিটিস আছে। আমার মা হচ্ছে অনেক বেশি অসুস্থ, সুতরাং আমার অনেক ক্ষেত্রে আমার মার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। আর ডাক্তারের কাছে তো আর আমি গেলে বললেই আমার ছেড়ে দিবে না, অনেকক্ষণ বসে থাকা লাগতে পারে। যে জায়গায় 8টার সময় আমার চলে আসার কথা, সে জায়গায় আমার 10:45 বাজতে পারে। কথা বোঝেন নাই? আমার টাইম 8টায় দেওয়া মানে যে আমি 8টার সময় ঢুকতে পারবো সেটা তো তা না, এটা তো 10টা বাজতে পারে। সুতরাং আমাকে অনেক কিছু সমন্বয় করতে হয়, ভবিষ্যতে করতে হবে। এখানে যাদেরকে আমি পড়াচ্ছি, যারা আমার বিষয়টা এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, তারা আমার সাথে কন্টিনিউ করেন। আর যারা অ্যাডজাস্ট করতে পারবেন না বা আমার ব্যক্তিগত এই জিনিসগুলো পছন্দ করেন না, তাদের সামনে লটস অফ অপশন আছে। আমার সামনে যেহেতু ব্যাংক ম্যাথ পড়াবো, আরও কিছু প্ল্যান আছে ম্যাথমেটিক্স নিয়ে, সেগুলোতে আমার সাথে জয়েন করবেন না। কথা বলছেন? তারপরও এই ধরনের কমেন্টস কেউ করবেন না। কথা কি বুঝছেন? যে 10টায় দেখে ভর্তি হয়েছি, ক্লাস কেন 11:30টায় হইলো? এটা যদি আমি রেগুলার নিতাম তাহলে আপনি বললে আমি মাইনে নিতাম যে ঠিকই তো, আমি তো টাইমটা ঠিক মতো মেনটেন করতে পারতেছি না। কিন্তু আমি সব দিন মেনটেন করবো, 1-2 দিন তো এদিক সেদিক হতেই পারে, 1-2 দিন ক্লাস বাদ যাইতেই পারে। আমি কি কোনো ক্লাস এখন মধ্যে ফাঁকি দিয়ে নিছি? এখন মতো স্টিল না আমি একটা ক্লাস ফাঁকি দিয়ে নিছি? বা কেউ বলতে পারবে যে ভাইয়া কোনো একটা টপিক্স হচ্ছে জোড়াতালি দিয়ে পড়ে গেছে, বা ভাইয়ের স্ট্যান্ডার্ডে পড়ানি। আমি কিন্তু আজকে যথেষ্ট ক্লান্ত। আমি 2টা টাইপ পড়াইছি, আমি কিন্তু 2টা টাইপ যথেষ্ট সুন্দর করেই পড়াইছি। কথা কি বোঝেন নাই? জানো ভাইয়া, যারা এই টাইপের মন মানসিকতা ধারণ করেন তাদের জন্য রাহাত ভাইয়া না। কথা বুঝছেন? আমি খুব সুন্দরভাবে বলছি, কারণ আমি এখন চিৎকার চেঁচামেচি করি না। আমি এখন হচ্ছে সহনশীলতাও দেখানোর চেষ্টা করি। কিন্তু যখন এই ধরনের কমেন্টস আসে যে আমি তো 10টা দেখে ভর্তিছি, তখন আমার অনেকটা ওয়ান কাইন্ড অফ আপনার সার্ভেন্ট মনে হয়, আর নিজের টিচার মনে হয় না। কিরে ভাই, একদিন একটু এদিক হইলো তার মানে সে মাইনা নিতে পারতেছে না, তাহলে তো আমি তার সার্ভেন্ট হয়ে গেলাম। আমি তো ভাইয়া তো আপনার বড় ভাই, বয়সের প্রত্যেকের আমি বড় হয়ে জায়গার, কেউই আমার থেকে বয়স এখানে বড় না। আচ্ছা, আমি এগুলো নিয়ে কোনো কিছু মাইন্ড করি নাই, কিন্তু ভবিষ্যতে যাদের এই জিনিসগুলো আমার সাথে অ্যাডজাস্ট হবে না, তারা যেহেতু এবার ভর্তি হয়ে গেছেন, এটা ওয়ান কাইন্ড অফ আপনি ভুল করছেন, সামনে ভুল শুধরানোর সুযোগ আছে। 45 রিটেন আছে, ব্যাংকের ম্যাথ আছে, হায়ার ম্যাথের কোর্স আছে, এগুলো সবাই পড়ায়। আমি তো একা ম্যাথ পড়াই বিষয়টা তা না, অনেক টিচার ম্যাথ পড়ায়, মার্কেটে সবচেয়ে বেশি টিচারই ম্যাথের। সুতরাং অনেকের কাছে পড়তে পারবেন, অনেকে অনেক সুন্দর করে জাদুশোনা বললে পড়ায়। আমি সব জাদুশোনা বলতেও পারি না, ভবিষ্যতে বলবো না। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন। আমাদের তাহলে এখন প্ল্যানটা বলে দিচ্ছি। আগামীকালকে আমি পড়ে দিয়ে জানিয়ে দেবো চতুর্ভুজের বৃত্তের পরীক্ষাটা কবে হবে। বুধবার দিন একটা গাইডলাইন ক্লাস হবে, খুব ইম্পর্টেন্ট গাইডলাইন ক্লাস, সবাই অ্যাটেন্ড করবেন। সেদিন আমি একটা দিক নির্দেশনা দিয়ে দেবো কি হয়। আর আল্লাহ যদি চায় সবকিছু ঠিক থাকলে আমরা শনিবার দিন থেকে পাটিগণিত পড়বো। জাস্ট 2টা সপ্তাহ পাটিগণিতের পিছনে দেন, আপনার পাটিগণিতের ফোবিয়া আর থাকবে না। বিশেষ করে যারা পাটিগণিতকে ভয় পান, 2 সপ্তাহের ভিতরে আপনি পাটিগণিতের ভয় ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকেন। আমি এই কথাগুলো সবার একটু আমার জায়গাটা দিয়ে ক্লিয়ার করলাম, কারণ ভাই আমার আম্মা হচ্ছে অসুস্থ, আমার হচ্ছে তারা নিয়ে ডাক্তারের কাছে প্রচুর দৌড়াইতে হয়। সুতরাং টাইম একটা দিক সেদিক হইতেই পারে। আগে আমি খুব গর্ব করে বলতাম যে রাহাত ভাইয়ের টাইম কখনো চেঞ্জ হয় না, এই গর্বটা আমি এখন করতে পারি না, কারণ আমি এখন যে কোনো সময় আমার এই টাইম ম্যানেজমেন্টের সমস্যা হতেই পারে। কারণ সন্ধ্যার সময় আমি ডাক্তারের কাছে যাইয়া আমি কোন টাইমে আসতে পারবো আমি নিজেও শিওর না। কথা বুঝলেন? কারণ আমার কথা মতো তো আর ওখানে হবে না। সুতরাং এইখানে আমি এখন আর গর্ব করে বলি না যে আমার টাইমের এদিক সেদিক না। তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরটারে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে। আমি আমার ব্যক্তিগত জীবন বিসর্জন দিয়ে দিছি। কথা বুঝছেন? ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরে ভাই, আমি রাগ করি নাই ভাই, আমি রাগ করি নাই ভাই, আমি রাগ করছি? আমার কথা কি শূন্য দেখছেন? আমি রাগ করছি। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।